This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। দুপুরের সুপার প্রাইম টাইমে দুপুর 2টো মানেই আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। আজ শর্মিষ্ঠার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি। আর প্রথমেই যার খবরে নজর রাখতেই হবে তার নাম টুলু মণ্ডল। সেই টুলু মণ্ডলের মোহাম্মদ বাজারের পাথরের গোলা থেকে বিপুল পরিমাণ পাথর বাজেয়াপ্ত করা হয়েছে। 15.5 লক্ষ কিউবিক ফুটের বেশি পাথর বাজেয়াপ্ত করেছে ভূমি রাজস্ব দপ্তর। উদ্ধার হওয়া পাথরের বাজার মূল্য আপনাদের যদি জানাই, সেটা হচ্ছে 45 কোটি টাকা, 45 crore। পাথর মজুতের নথি চাওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নথি না জমা দিলে নিলাম করা হবে ওই পাথর। হিমাদ্রি আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছে। হিমাদ্রি, এখনো পর্যন্ত কি আপডেট? তার কারণ এই যে বিপুল পরিমাণ পাথর বাজেয়াপ্ত করা হয়েছে, এখনো পর্যন্ত কোনো বৈধ নথি দেখানো গিয়েছে, দেখাতে পেরেছেন তারা? না দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, এখনো পর্যন্ত টুলু মণ্ডল বা তার কোম্পানির পক্ষ থেকে কোনো বৈধ নথি এখনো পর্যন্ত দেওয়া হয়নি পুলিশ প্রশাসনকে। তবে অবশ্যই পুলিশ প্রশাসন তাদের সাথে যোগাযোগ করেছেন, কারণ যে পরিমাণ কোটি কোটি টাকার পাথর সেখান থেকে বাজেয়াপ্ত করেছে পুলিশ, এই পাথর আদতে তাকে কোনো বৈধ নথি রয়েছে কিনা, নাকি অবৈধভাবে পাথর ভাঙা হয়েছে এবং সেই পাথরকে লুকিয়ে এভাবে স্টক করে রাখা হয়েছিল, সেই সমস্ত নথি কিন্তু জানতে চাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। যে টুলু মণ্ডল এবং তার যে কোম্পানি রয়েছে, এই সেই মণ্ডল প্রাইভেট লিমিটেড যে কোম্পানি রয়েছে, সেই কোম্পানির কাছ থেকে কিন্তু জানতে চাওয়া হয়েছে। কারণ মণ্ডল স্টোন প্রোডাক্ট যেই কোম্পানি এমএসপি, সেই এমএসপি কোম্পানি কিন্তু শুধু এখানেই নয়, এই ধরনের পাথরের স্টক কিন্তু একাধিক জায়গাতে এইভাবে পাথর স্টক করে রাখা হয়। যেখান থেকে পাথরগুলি তোলা হয় সেই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু এবার পুলিশ হানা দিতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। কারণ যেভাবে কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে এবং যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে, আমি স্পেসিফিক্যালি একটু জানতে চাইবো, নির্দিষ্ট সময়ের মধ্যে নথি জমা না দিলে নিলাম করা হতে পারে ওই পাথর। এই নির্দিষ্ট সময় টাইম ফ্রেমটা কতদিন দেওয়া হয়েছে? ডেডলাইন কবে পর্যন্ত দেওয়া হয়েছে যদি আরো একবার বলো। প্রথমকে নির্দিষ্টভাবে কোনো টাইম জানানো হয়নি যে এই তারিখের মধ্যে তাকে ডকুমেন্টস জমা দিতে হবে, কিন্তু পুলিশের পক্ষ থেকে টুলু মণ্ডলের কোম্পানিকে অবশ্যই জানানো হয়েছে যে নির্দিষ্ট কত দিনের মধ্যে সময় তাদেরকে দেওয়া হয়েছে, এবং সেই দিনের মধ্যে সময় যদি না দেওয়া হয় তাহলে এই সমস্ত পাথর যেগুলিকে বাজেয়াপ্ত করা রাখা হয়েছে সেগুলিকে নিলাম করে দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে। সেই স্পষ্ট বার্তা কিন্তু একেবারে দিয়ে দেওয়া হয়েছে। কারণ শুভেন্দু সরকার যেটা বলেছেন যে জিরো টলারেন্স, অর্থাৎ কোনো রকম কোনো দুর্নীতি কিন্তু বরদাস্ত করা হবে না, সেটা কিন্তু একেবারে পরিষ্কার করে দেওয়া সরকারের পক্ষ থেকে। আর সেই মতোই আমরা দেখছি একাধিক জায়গায় টুলু মণ্ডলের কখনো অ্যাকাউন্টেন্ট, কখনো ম্যানেজার, কখনো তার ঘনিষ্ঠ, কখনো তার দাদা, আত্মীয়, সমস্ত জায়গায় কিন্তু এইভাবে ছাপা দেওয়া হচ্ছে, পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। সেই পথে কিন্তু কোথায় কোথায় কিভাবে কানেক্টেড সেই যাবতীয় বিষয়ে একেবারে জিরো টলারেন্স রেখে, ঠিক যেরকম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, সেই মতন করে এই মুহূর্তে তল্লাশি চলছে। যেটা দেখাচ্ছি, তার বিপুল পরিমাণ পাথর বাজেয়াপ্ত হয়েছে, সেই খবর আমার সহকর্মী হিমাদ্রি দিচ্ছিলেন। কিছু রিলেটেড বাইটস রয়েছে, আমরা শোনাবো। তৃণমূল কংগ্রেসেরই এরা সব কাছের লোক ছিল। একসময় তো সবাই বলতেন অনুব্রত মণ্ডলের নাকি কাছের লোক। এবার অনুব্রত মণ্ডলের কাছের লোক কি নন উনি, সেটা অনুব্রত মণ্ডলই স্পষ্ট করে বলতে পারবেন। কিন্তু এটা ঠিক যে টুলু মণ্ডল এই যে বিপুল পরিমাণ সম্পত্তি করেছে, ও তো একা একা খায়নি, মুখ্যমন্ত্রীর ফর্মুলা অনুসারে সবাই মিলে ভাগ করে খেয়েছেন। তো এই ভাগের ভাগিদার কারা কারা আছে সেই নামগুলো তো চাই। বেটা টুলুর নামই কেন খারাপ হবে, নাজিমুদ্দিনের নামই কেন খারাপ হবে? যারা এই কলকাতায় বসে আছেন শীততাপ নিয়ন্ত্রিত অফিসে, এখনও যারা ক্যামাক স্ট্রিটে বসতেন, তাদের নাম কেন আসবে না? তারা উপঢৌকন ছাড়া টুলুকে এতদিন খেলতে দিয়েছেন, টুলু টুলু করতে দিয়েছেন, এটা তো হতে পারে না। টুলু 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 করেছে মানে মাথার উপরে কারো না কারো হাত আছে। পরিষ্কার কথা হচ্ছে, এটার সঙ্গে আগের সরকার কোনো ব্যাপার নেই। জেলায় তো অন্যান্য দলও ছিলেন, অন্যান্য দলেরও তো সব নেতা টেতা থাকেন সব জেলায়, ওই জেলায়। তো তাদের সঙ্গে এদের কি শত্রুতা ছিল না বন্ধুত্ব ছিল, নাকি তারা দেখতে পাবেন না? এইটা অন্য দলের নেতাদের ওই জেলার বোঝাপড়া ছিল কিনা সেটা তদন্তের আওতায় অবশ্যই আনা উচিত। পুরনো প্রশাসনের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে যারা পার পেয়ে যাচ্ছেন বা রাজনীতি করছিলেন, তারাও তো ওই জেলার রাজনীতি করেছেন। তো তখন বলেননি কেন? কারুর বক্তৃতায় দেখাতে পারবেন একটা দেখুন, একটা বিষয় পরিষ্কার যে রাজ্যে যখনই যেখানে কোনো দুর্নীতি প্রকাশ হচ্ছে, তখনই দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের নাম জড়িয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে মানে বীরভূমে পাথর সম্রাট টুলু মণ্ডলের
ঘটনার সঙ্গেও তার নাম জড়িয়ে গিয়েছে। কেন এই কথাটা বলছি? পূর্ব মেদিনীপুরের এক ঠিকাদার তিনি নিজে ওই অভিযোগ করছেন। কেন এই লিঙ্কটা আরো জোরালো হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের সঙ্গে টুলু মণ্ডলের কি সম্পর্ক ছিল, একবার তার বক্তব্যটা আপনাদের শোনান। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব ডিপার্টমেন্টে যত বড় বড় কাজ সে পেত। সে আবার কাজ নিয়ে কি করতো, যে কিছু কিছু ছোট ছোট কন্ট্রাক্টর যারা সাব কন্ট্রাক্টর ওদেরকে নিয়ে দিত। ওর কাছ থেকে সাবে কাজ নিয়ে মানে ক্যাশ টাকা এনে এখানে লেবার সাপ্লায়ারদেরকে পেমেন্ট করতো। তার মানে আমি যতটুকু ভাবছি যে টুলু মণ্ডলের কালো টাকার মধ্যে এদের কিছু বাহানা আছে। আমার মনে হয় এই যে গানি কনস্ট্রাকশন একেও প্রেসার পড়লে মনে হয় এর ঘরে হয়তো কয়েকশো টাকা কোটি টাকা বেরোবে, যতটুকু আমি দেখছি। আমিও এই টুলু মণ্ডলের এগেইনস্টে একটা কেস করেছিলাম ধরাগলা আলমগিরি রাস্তার এই কাজের ব্যাপারে। তো তার অর্থ যে কাগজ মানে অফিসিয়ালি যে কাগজটা টেন্ডারে চায় তার অনেক কিছু কাগজ না থাকা সত্ত্বেও তাকে কাজটা পাইয়ে দেওয়া হলো। আমি যখন কমপ্লেন করতে যাই আমাকে অভিষেক বাবুর অফিসে ডাকা হলো, 3-4 ঘন্টা বসিয়ে রেখে সুমিত এসে বললো, দাদা আপনি একটু বেশি লাফালাফি করছেন, আপনি কেসটা উইথড্র করে নেন, আপনার বিষয়টা আমি দেখছি। সঙ্গে টুলুর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন? হ্যাঁ, আমি হাইকোর্ট করেছিলাম। আমাদের প্রতিনিধি কনিষ্ক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। কনিষ্ক, শেখ মুক্তাজুল ঠিকাদার তিনি স্পষ্ট অভিযোগ করছেন যে তিনি কিন্তু এই অভিযোগটা এখন করছেন না, তিনি আগেও আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছিলেন। সে আদালতের দ্বারস্থ হওয়ার পরও তাকে হুমকি দেওয়া হয়। এই বিষয়টা তোমার কাছে পরিষ্কার হতে চাইবো যে সুমিত রায় এই দুর্নীতির সঙ্গে, এই টুলু মণ্ডলের সঙ্গে কিভাবে সম্পর্কিত? মানে খালি কি টুলু মণ্ডল না এরকম একাধিক বড় বড় মাথা রয়েছে যাদেরকে টেন্ডার পাইয়ে দিত এই সুমিত রায়? শেখ মুক্তাজুল তিনি যে আগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সেই মামলার এই মুহূর্তে অবস্থানটা কি? তিনি কি মামলা তুলে নিয়েছেন হুমকির ভয় আগে? দেখো শর্মিষ্ঠা, একদমই তুমি যে কথাটা বললে এই পুরো চক্রটার শিকড় অনেকটাই গভীরে। কারণ এই যে মামলা অভিযোগটা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকেই ভাবতে পারেন যে রাজনৈতিক যেহেতু পালা পরিবর্তন হয়েছে ফলে সেই কারণেই হয়তো এই মামলাটা বা এই অভিযোগটা করা হচ্ছে। কিন্তু তোমাকে একটু পরিষ্কার বলি, যে নিয়ে অভিযোগ করছেন এগরার কসবাগোলার এই ঠিকাদার তিনি কিন্তু একজন তৃণমূল কংগ্রেস কর্মী, এবং এই যে অভিযোগটা হয়েছে হাইকোর্টের কলকাতা উচ্চ আদালতে যে মামলাটি করা হয়েছে সেটা 2025-এর জুলাই কি মার্চের মধ্যে হবে। এবং তখন কিন্তু এই এগরা কসবাগোলা রোডের যে আলিঙ্গিরি রোড সেই রোডের তিনি সর্বনিম্ন বিটার ছিলেন, ফলে তিনি সবচেয়ে নিম্নতম দর দিয়েছিলেন। তা সত্ত্বেও সমস্ত কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও তথ্যগত ত্রুটি দেখিয়ে তাকে কিন্তু এই কাজটা বাতিল করে দেওয়া হয়। তার বদলে কে পান? টুলু মণ্ডল পেয়েছেন। টুলু মণ্ডলের যে কোনো একজন ঘনিষ্ঠ ঠিকাদার সংস্থা তাকে দিয়ে এই বরাতটা পাওয়া হয়েছে। তার মাধ্যমে টুলু মণ্ডলের কি ভূমিকা? টুলু মণ্ডল কিছু কমিশন পেয়েছেন এবং এই সমগ্র যে বেনিয়ম সেই বেনিয়মের ভিত্তিতে যখন সরব হয়ে কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হন শেখ মুক্তাজুল, তখন কিন্তু তাকে স্পষ্টভাবে ক্যামাক স্ট্রিটের অফিস থেকে ডাকা হয়, দীর্ঘ প্রায় 4-5 ঘন্টা বসিয়ে রাখা হয় এবং কার্যত সেই ঠিকাদার তিনি নিজেকে যথেষ্ট অপমানিত বোধ করেন। কারণ তিনি বলছেন আমি তৃণমূল কংগ্রেসটা করতাম এগরাতে, ফলে সেখানে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল করার পাশাপাশি কিন্তু এই কাজটাও করতাম, ফলে ঠিকাদার সংস্থার সব রকম তথ্যগত যুক্তি কাগজপত্র দেওয়া সত্ত্বেও দর পাওয়া সত্ত্বেও কিন্তু তাকে কাজ থেকে বঞ্চিত করা হলো। সমগ্র এই বেনিয়মের বিরুদ্ধে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালতে সেখানে যখন সুমিত রায় তাকে ডাকেন এবং দীর্ঘক্ষণ আদালতের দ্বারস্থ তিনি হয়েছিলেন, আদালতের দ্বারস্থ হওয়ার পর তাকে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ডেকে মামলা তুলতে চাপ দেওয়া হয় বলে সাফ দাবি করছেন এই শেখ মুক্তাজুল। অনেক ধন্যবাদ কনিষ্ক। আর এখানেই প্রশ্নটা, পাথর দুর্নীতির চাই ফেরার নাজিম উদ্দিন ওরফে টুলু মণ্ডল, তার গুপ্তধন কোথায়? বলা ভালো কোথায় কোথায় কোথায়। এবার টুলু মণ্ডলের আত্মীয় ইফাজুল হকের বাড়িতে পুলিশ তালা ভেঙে আলমারি ট্রাঙ্কে তল্লাশি চালিয়েছেন তারা। আর পুলিশ সূত্রে যে খবর আমরা পাচ্ছি সেটা হলো 3 দিন আগে লাল রঙের ট্রলি ব্যাগ বাড়ি নিয়ে এসেছিলেন এই ইফাজুল হক, যিনি টুলু মণ্ডলের আত্মীয়। পুলিশ সূত্রে খবর তল্লাশিতে সেই ট্রলি ব্যাগে কিছু পাওয়া যায়নি। তাহলে কি কারণে সেই ট্রলি ব্যাগ বাড়ি নিয়ে এসেছিলেন ইফাজুল? পুলিশ আসার আগেই কি তা সরিয়ে ফেলা হয়েছে?
এই প্রশ্নগুলোর উত্তরের খোঁজে রয়েছে পুলিশ। অবৈধ পাথর ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন বেআইনি কারবারের বেতাজ বাদশা টুলু মণ্ডলের ডানহাত ইফাজুল হকের বাড়ি মঙ্গলকোটের আইমাপাড়া গ্রামে। এই মুহূর্তে তার বাড়িতে রয়েছি। প্রথমেই তার আমি একটা ছবি দেখাই। ইফাজুল হক এবং তার স্ত্রী এই বাড়িতেই গতকাল রাত্রে পুলিশ হানা দেয়। পুলিশ তার বাড়িতে ঢোকে গভীর রাত্রে, তার বাড়ির বেশ কয়েকটি ঘর সার্চ করে পুলিশ। দেখতে পাচ্ছি এই যে তার ঘর, তার ঘরের এই বিছানাপত্র কিন্তু এখনো উলটপালট হয়ে আছে। এই বিছানাপত্র সমস্তটা তোলা হয়েছিল, তুলে সমস্ত কিছু পুলিশ দেখেছে। পাশাপাশি এই যে ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, এই ট্যাঙ্ক কিন্তু আর এই ট্যাঙ্ক ছিল খাটের নিচে, সেই পুলিশ এখান থেকে বের করে এই ট্যাঙ্ক তারাও কিন্তু সার্চ করেছে। পাশাপাশি আরেকটি তথ্য, এই যে লাল রঙের ট্রলি ব্যাগ, এই ট্রলি ব্যাগটি কিন্তু 3-4 দিন আগে ইফাজুল হক তা এই গ্রামের বাড়িতে ফিরেছিল, আর এই ট্রলি ব্যাগটা সে নিয়ে এসেছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ট্রলি ব্যাগে বা তার বাড়িতে বেশ কিছু জিনিস ছিল, বেশ কিছু টাকা পয়সা থাকতে পারে, বেশ কিছু নথিও থাকতে পারে, বেশ কিছু কাগজপত্র থাকতে পারে, যা কিন্তু টুলু মণ্ডলের। আর ঠিক সেই কারণেই পুলিশ তার বাড়িতে গভীর রাত্রে হানা দেয়। যদিও তার বাড়ির লোক জানাচ্ছে যে কিছুই পাওয়া যায়নি পুলিশি তল্লাশিতে, তবে পুলিশি নজরদারিতে রয়েছে কিন্তু এই ইফাজুল শেখ। কৌশিক দত্ত, TV9 বাংলা, মঙ্গলকোট। ওদের সাথে আমাদের সম্পর্ক নেই। আমরা পুলিশ কি বললো আমরা তো জানি না, আমি ঘর থেকে বেরোই না, ঘরেই বসেছিলাম আমি। আর দেখা যাচ্ছে যে আমরা দেওয়ালে দুটো ঘর, দুটো ঘরে কি করেছে পুলিশ? ঢুকলো, বললো চাবি দেন, আমরা চাবি তালা লাগিয়ে যে হ্যাঁ, যে আমার যে স্বামী বললো ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা তো আলাদা আলাদা হয়ে যাচ্ছি, তা চাবি আছে? বললো না চাবি দেয় না আমাদের, তবে অন্য আপনাদের ঘরে কোনো চাবি থাকাতে দেন, খোলা থাকাতে দেন। যে আমার স্বামী চাবিটা দিয়ে দিল, সব দেখলো হ্যাঁ এটা খোলা হচ্ছে, খুলি তখন কিছু আর দেখেনি, বুঝতে পারলেন তো? কিছু পেয়েছে ঘরে? না কিছু পাইনি। বিষয়টা এসে তো উনি তো ওই ইফাজুলের খোঁজ করলেন ওনারা, হ্যাঁ, যে কোথায় থাকে। আমরা ওই যেখানে সিউড়িতে থাকে ওইখানে বললাম, যে ঘর দেখালাম, এই ঘরটা তালাটা চাবিটা পাওয়া গেল, খুলে দিল, ওপরের চাবিটা পাওয়া গেল না, ওটা ওনারা ভাঙলে আমি বুঝতে পারি না। উপরে আপনার ছেলে যখন এই গ্রামে থাকতো তখন কি করতো? চাষের কাজ। এখন মানে এই চাষের কাজ করতে করতে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বুঝতে পারছেন তো, যে ওই গ্যাপটিং করা একটা প্লাস্টিক সাবস্টেন্স, যে এমনি কাজে থেকে ও একরকম নষ্ট। বদলের বাংলায় তোলাবাজি এবং বেআইনি কাজ বরদাস্ত নয়। নৈহাটি থেকে গ্রেপ্তার বালি মাফিয়া মনোজ দাস। বেআইনিভাবে বাড়ি তোলাবাজির অভিযোগে রয়েছে ধৃতের বিরুদ্ধে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অনন্ত সঙ্গে রয়েছেন। অনন্ত, এই তোলাবাজি, বালি মাফিয়া যে অভিযোগগুলো তার বিরুদ্ধে রয়েছে, এছাড়া আর কি কি অভিযোগ রয়েছে এবং এই অভিযোগ কি এখন না অনেক আগে থেকে? দেখো, সবকটাই আগের অভিযোগ। বিশেষ করে যে 21-এর হিংসা যে ভোটের পরবর্তী হিংসা, সেই হিংসায়ও কিন্তু নাম আছে এই মনোজ দাসের। তার আগেও কিন্তু এই মনোজ দাসের বালি মাফিয়া হিসাবে এলাকায় পরিচিত, বেআইনিভাবে বালি তোলা এবং মানুষকে চমকানো, ধমকানো, অন্যের জায়গায় আত্মসাৎ করা, এই সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে লেগেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং আজ তাকে আদালতে পাঠায়। সেখানে তার জিজ্ঞাসাবাদ, আদালত থেকে আসার পর সেখান থেকে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং কি কি ঘটনা তার এর মধ্যে জড়িত, যে কটা কেস রয়েছে সেই কেসগুলো কি কি অভিযোগ রয়েছে, কার কার সাথে তোলা যেত, তারও একটা কিন্তু পুলিশ তাকে ঘেরা করে তদন্ত করবে। ধন্যবাদ অনন্ত। ভালো হয়েছে, তার এগেনস্টে অবভিয়াসলি কোনো এভিডেন্স আছে প্রাইমা ফেসিয়া, তাই জন্য তাকে গ্রেপ্তার করেছে। তার এগেনস্টে যে অ্যাকশন নেওয়া উচিত সেই অ্যাকশনগুলো নেওয়া হবে। আমি খোঁজ নিইনি, কারণ আমি সত্যি কথা বলবো, কারণ পুলিশের আই ডোন্ট ট্রাই টু ইনফ্লুয়েন্স পুলিশকে ইনফ্লুয়েন্স করা আমার কাজ না। পুলিশের আমি শুধু আমার আইসির সঙ্গে যেটুকু কথা হয়েছে আমি এটাই বলেছি যে আপনারা আপনাদের যা প্রশাসনিক কাজ করবেন, এর মধ্যে যেই ইনভলভ থাকুন আপনারা আপনাদের অ্যাকশন নেবেন। এলাকায় দাপুটে নেতা ভোট করা তো দীর্ঘ 15 বছরে,
কিন্তু আমার ভোটে তাকে ভোট করাতে দেখিনি। আমি যে দাঁড়িয়েছিলাম তাকে কোনো সেরকম ভূমিকায় দেখিনি, তাই আই ডোন্ট নো। বেআইনিভাবে বালি পাচারের ছক বানচাল। দুবরাজপুরে আটক 18টি ওভারলোডের ডাম্পার। বালি নিয়ে যাওয়ার কোনো বৈধ কাগজ ছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল রাতে দুবরাজপুর থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আলমবাবা মোড় এলাকায় অভিযান চালায়। আমার সহকর্মী হিমাদ্রির কাছ থেকে একটু ডিটেলে নেব। হিমাদ্রি, এখনো পর্যন্ত কোনো রকম বৈধ কাগজপত্র কিছু দেখা গিয়েছে নাকি গোটা বিষয়টাই বেআইনিভাবে চলছিল? দেখো, একেবারেই পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, বেআইনি ভাবেই এই বালি পাচার করার ছক করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কিন্তু সেখানে হানা দেয় এবং আলম বাবার মাজার সংলগ্ন এলাকায় যে 14 নম্বর জাতীয় সড়ক, সেখান থেকে কিন্তু পরপর ওভারলোডেড 18টি ডাম্পার সেখান থেকে আটক করা হয় পুলিশের পক্ষ থেকে এবং সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বৈধ নথি চাওয়া হয়েছে, এখনো পর্যন্ত মালিক পক্ষ কিন্তু সেই বৈধ নথি দিতে পারেনি। তাহলে কি পুলিশ সূত্রে এমনটাই জানতে পারছি যে সমস্ত বালি মাফিয়ারা তৃণমূল জামানায় বহাল তবিয়তে ঘুরে বেড়াতো, এখন পুলিশের কড়াকড়িতেই কিন্তু তারা লুকিয়ে পড়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু এখনো লুকিয়ে রাতের অন্ধকারে পাচার করার চেষ্টা করছে, কখনো জঙ্গলের রাস্তা ধরে, কখনো বা একেবারেই যে রাস্তায় জনবসতি খুব কম সেই সমস্ত রাস্তা ধরে, কিন্তু সে কারণে কিন্তু এই 18টি ডাম্পার ধরা পড়েছে। বেশ বেশ, ধন্যবাদ হিমাদ্রি। রাজ্যে পালা বদল তো হয়েছে, কিন্তু তোলাবাজির সংস্কৃতি সেটা কি বন্ধ হয়েছে? দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য তারা কিন্তু দলেরই একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন করছেন, দলেরই একাংশকে নিশানা করছেন। শ্রমিক ভট্টাচার্য যে সুরে অভিযোগ করেছিলেন, যে সুরে কটাক্ষ করেছিলেন, সেই একই সুর শোনা গেল দিলীপ ঘোষের গলা। শাসক বদল হলেও তোলাবাজির সংস্কৃতি বদলাচ্ছে না। তোলাবাজ দুর্বৃত্তরা দলের নেতাদের ঘনিষ্ঠ হয়ে উঠছে। দিলীপ ঘোষের বক্তব্য প্রথমে শুনুন। তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন নিলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া, এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে, আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। মানে এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। তো আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে, এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। আমাদের প্রত্যেকের দায়িত্ব এইসব লোক থেকে দূরে থাকা এবং এদের অন্যায়ের বিচার করা। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি দলের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেও সতর্ক করছেন যে সাবধান হয়ে যান। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনিও তো কদিন আগে বলেছেন সংক্রমিত বিজেপির একাংশ তোলাবাজিতে। শুনুন তার বক্তব্য। সমস্ত কিছু সমাধান করা যায়। আমি আবার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বিচ্যুতি আছে, একটা পদ্ধতির মধ্যে দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্যে দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল যে বদল হয়ে গিয়েছে এরকম নয়। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন, এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল যেগুলো অতৃপ্ত অবস্থায়, ডগমেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে। সেও কারোর সঙ্গে যোগ। অস্বীকার করলে মিথ্যাচার করা। আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করা। আমি আবার বলছি, পুরোপুরি করতে পেরেছি এরকম নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কঠোরভাবে এগুলোকে বন্ধ করবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। 2 মাস 2.5 মাস হলো একটা সরকার এসছে, তার মধ্যেই দলের শীর্ষ নেতাদের বলতে হচ্ছে যে বিজেপি দলের মধ্যে তোলাবাজি ঢুকছে, তোলাবাজি রুখতে হবে। তার মানে ভাবুন, নেতারা এক কথা বলছেন, ভালো ভালো কথা বলছেন, কিন্তু তাদের গ্রাসরুট বা তাদের স্থানীয় বা বহু ক্ষেত্রে অনেক বড় নেতার ক্ষেত্রেও এগুলো কি রাখা হচ্ছে? নেতাদের কথাগুলো সব সোনার পাথরবাটি হয়ে যাচ্ছে। তো বিজেপির জমানায় তোলাবাজি এবং আনুষঙ্গিক যে সমস্যাগুলো, একাধিক পাড়ায় পাড়ায় অশান্তি, নিজেদের মধ্যে দখলদারির গোষ্ঠীবাজির মারামারি, এগুলো তো সবাই চোখের উপর দেখতে পাচ্ছেন। আর শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ এবং জিতেন্দ্র তেওয়ারির মতো নেতাদের কথায় প্রমাণিত হয়ে যাচ্ছে
যে এই তোলাবাজি বলুন বা এই ধরনের ভাইরাসে এই 2 মাসে সরকারের নেতৃত্বাধীন বিজেপিটাও ভরপুর আক্রান্ত। ভাঙর সেই ভাঙরেই, তার কারণ সেখানে আবারও একটা খুনের ঘটনা। এবার আইএসএফ কর্মীকে খুন করা হয়েছে। গতকাল রাতে মাধবপুরে আইএসএফ কর্মী আতাউদ্দিন মোল্লাকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এক্ষেত্রে অভিযোগের তীর স্থানীয় বিজেপি নেতা গোলাম সরোয়ার এবং তার সহযোগী মোস্তাফার বিরুদ্ধে। একটু ডিটেইলে জানবো। সত্যজিৎ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে। আমি সত্যজিৎ জানতে চাইবো যে মৃতের পরিবার কি বলছেন। তারা তো বলছেন খুনের পিছনে নাকি কোনো রকম রাজনৈতিক গন্ধ তারা অন্তত পক্ষে পাচ্ছেন না। তাহলে এই অভিযোগের তীর বিজেপি নেতার দিকে কি করে গেল, আমি একটু ডিটেইলে বুঝতে চাইবো বিষয়টা। দেখো, তুমি যেমনটা বলছিলে যে মাধবপুরের বেলিয়াডাঙ্গা গ্রামে গতকাল রাতেই আতাউদ্দিন মোল্লা খুন হয়। সেখানে আইএসএফ এর পক্ষ থেকে মূলত অভিযোগ করা হচ্ছে যে যারা অভিযুক্ত এই ঘটনায় গোলাম সরোয়ার এবং তার সহযোগী মুস্তাফা, তারা কিন্তু রাস্তায় অপেক্ষা করছিল এবং এই আতাউদ্দিন যখন বাড়ি ফিরছিলেন বাইকে করে তখনই তার উপরে হামলা চালানো হয়েছে। আইএসএফ অভিযোগ করছে যে সুপরিকল্পিতভাবে বিজেপি এই নেতা তাদের উপর হামলা চালিয়েছে, তাকে খুন করেছে। কিন্তু মৃতের পরিবারের দাবি যে এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ পলিটিক্যালি কোনো যোগ নেই, পারিবারিক একটা বিবাদের কারণেই এই ঘটনা ঘটেছে বলেই কিন্তু পরিবার দাবি করছে। যদিও পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। বেশ, মৃতের পরিবারের দাবি আমরা একবার শুনবো। আমি পিসিআরকে বলবো একবার মৃতের ভাই কি বলছেন সেটা শোনাতে। আমার ভাইয়ের সঙ্গে কোনো অশান্তি ঝামেলা কিছু ছিল না, শুধু জাস্ট আমার ভাবির সঙ্গে একবার সেরকানি হয়েছিল। আমার ভাই সেটা মানা করেছিল আজ থেকে 7-8 বছর আগে। সেই আজকের বিজেপি যেমন ক্ষমতা এসেছে, ওর ভাই এখন লিডার হয়েছে বিজেপির, এখন সেই আগে হয়তো নিজে জানে যে আমি এখন এই সময় কিছু করলে ছাড় পাবো, তার জন্য হয়তো আমার ভাইকে মেরেছে, এছাড়া কোনো গল্প নেই। যারা খুন করেছে তারা বর্তমানে বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত, দায়িত্ব নিয়ে তারা কাজ করছে, তাদের ভাই তারা। আমি বুঝতে পারছি না এটা তাদের কোনো অভিসন্ধি আছে কি না, না এলাকায় নূতন করে এরকম একটা পরিবেশ তৈরি করে, ভীতির পরিবেশ তৈরি করে তাদের রাজনীতির স্বার্থ সিদ্ধি করতে চাচ্ছে কি না। যারা যুক্ত আছে তাদেরকে যেন কোনো অবস্থায় ছাড় দেওয়া না হয়, আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি। আমি আশা করছি প্রশাসন বর্তমান সরকারের যে আইন আছে সেই আইন অনুযায়ী যথাযোগ্য ব্যবস্থা নেবে। ভারতীয় জনতা পার্টি খুনের রাজনীতি করে না, কারণ আমাদের পার্টি খুনের রাজনীতি কখনই করে না। আর যে কোনো মার্ডার, যে কোনো খুন বিধানা দেয়। আমরা যতটুকু জানি পারিবারিক কারণে খুন হয়েছে এবং যিনি খুন করেছেন তিনি তো স্যারেন্ডার করেছেন। এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। তার দাদা বিজেপি পার্টি করে, কিন্তু দাদা বিজেপি পার্টি করে বলে সে খুন করেছে আর সেটা বিজেপি পার্টির ঘাড়ে ধরে দেবে, এটা হতে পারে। এটা পারিবারিক বিষয়, পুলিশ তার তদন্ত করছে। অটোরিকশার পারমিট দেওয়া নিয়ে ইউনিয়নের 2 গোষ্ঠীর মধ্যে বিবাদ। রুটটা হচ্ছে বাঘাযতীন থেকে রানীকুঠি, রানীকুঠি থেকে বাঘাযতীন। সেই রুটে দীর্ঘক্ষণ অটোরিকশা বন্ধে যাত্রী দুর্ভোগ। ইউনিয়নের 2 গোষ্ঠীর মধ্যে বচসা, ধাক্কাধাক্কি। বিধায়ক পাপিয়া অধিকারীর ভূমিকায় ক্ষোভ একটি গোষ্ঠীর। ঘটনায় C2 INTTUC-কে দুষলেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক। এখানে হুট করে 10-12টার উপরে বাইক এসছে, ওখানে আমরা দাঁড়িয়েছিলাম। হুট করে বলছে লাইন বন্ধ, অটো চালাতে দেবে না। তো দাঁড়িয়ে আছি। এবার ওখানে ছিল একজন বয়স্ক লোক, তাকে ধরে মারছিল, গোবিন্দদাকে ধরে মারছিল। আর সাইডে আমিও ছিলাম, আমাদের সব ড্রাইভার যারা আছে তারাও ছিল, তাদেরকে ধরে টানাটানি মানে হেসে একেও মার সব এরা সব এক আছে মারা শুরু করে আমাকে অটোর পেছনে ফেলে মেরেছে। আমাদের এখানে সব পারমিট এবং বৈধ গাড়ি, নন পারমিটের কোনো গাড়ি চলে না। কালকে একটা নোটিশ পড়েছে, নোটিশে লেখা আছে যে 1 মাসের জন্য রবীন সরকারের গাড়ি আপনাকে পাঠিয়েছি। লেটারটা দেখি, ওটা পাপিয়া অধিকারী লেটার প্যাড। পাপিয়াদির সাথে কথা বললাম, পাপিয়াদি প্রথম যেটা অ্যান্সারটা দিল সেটা বললো আমি এরকম অবৈধ কাজ করি না, অন্যায় কাজ করি না। সেকেন্ডবার আবার ফোন করে বলছে যে আপনি এক কাজ করুন, 1 মাস গাড়িটাকে চলতে 27 তারিখ গাড়িটা পারমিট হয়ে যাবে। আমি বললাম দেখুন আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আমি কোনো এর বিষয়ে আমি সিদ্ধান্ত নিতে পারি না। এই C2, CPM এর C2, CITU আর তৃণমূলের ওরা এতদিন ধরে নিজেরা অটো ইউনিয়নে থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছে। এখানে কোনো বিজেপির কোনো ব্যাপারই নেই। যে ছেলেটি আসছে সে নাকি
তৃণমূলের, তৃণমূল হোক, বিজেপির হোক, সিপিএম এর হোক, আই ডোন্ট মাইন্ড, সবাই কাজ করুক, এটাই আমি চেয়েছি। তো ও কি, আমরা কিন্তু ওর দলমত নির্বিশেষে ওকে জানতেও চাইনি কোন দল, শুধু ও বেচারা 1 মাসের জন্য একটু এখানে কাজ করবে, চালাবে, সেই জন্য আমাদের অফিস থেকে ওকে বলেছে যে আচ্ছা ঠিক আছে তুমি কাজটা করো। এইবার ওকে ঢুকতে দেওয়া হবে না, কি কারণে জানো? কারণ ওরা যে তোলে সেটাও জেনে যাবে, ও তো বাইরে থেকে আসছে 1 মাসের জন্য, সেই জন্য ওকে দেবে না। এবং একটা তোমাদের মুখ থেকে শুনছি ওরা নাকি স্ট্রাইকের হুমকি দিয়েছে। আরে বাবা, তোমরাই টাকা তুলছো, তোমরা ওইদিকেও আছো, এদিকে আছো, আবার ওরা বলেছে আমার কথা নাকি মানে না। আসলে এখানে বিধায়িকা দেখার অভ্যেস নেই ওদের, এখানকার লোক বিধায়ক হয়েছে, মানতেই হবে। আমি সকলের, আমি এই টলিগঞ্জের অভিভাবিকা, মানতেই হবে। 70 বছরের লোক যে যাকে অটো চালাতে দিচ্ছে না, একটা বয়স্ক বৃদ্ধ লোক, তাকে সে এমএলএ ম্যামের কাছে গেছে, সে বলেছে আমায় অটো চালাতে দিচ্ছে না। সে তখন দিদি বলেছে পুরো বিষয়টা জেনে নিয়ে তাকে একটা নিজের লেটার প্যাডে লিখে দিয়েছে যে এনাকে 1 মাস অটো চালাতে দেওয়া হোক, এনার যখন পারমিট চলে আসবে আপনাদেরকে সার্টিফিকেট কপিটা দিয়ে দেবে। সে যখন এখানে জমা দিতে আসে তখন বলে, অশ্লীল ভাষা প্রয়োগ করে বলে, পাপি অধিকারী কে, চল ফাট এখান থেকে। এই কথাটা কি এমএলএ কে বলতে পারে? ওখানে তৃণমূল সিপিএম সিন্ডিকেট করে আবার সেই পুনরায় চালু করছিল কাটমানির, হ্যাঁ, সেটা বিধায়কের নাম দিয়ে আবার চালাচ্ছে, বলছে কে পাপিয়া অধিকারী। তসলিমা নাসরিন কলকাতায় তিনি এসেছেন, কাল তার একটি অনুষ্ঠান ছিল, সেই প্রত্যাবর্তন অনুষ্ঠানেও তাল কাটল। লেখিকা মঞ্চে আমন্ত্রণ জানালেও উঠতে পারলেন না কবি জয় গোস্বামী। কবিকে গো ব্যাক স্লোগান দর্শকদের একাংশে, মঞ্চে উঠতে গিয়েও নেমে গেলেন তিনি। উদ্যোক্তা ও তসলিমার আবেদনও শুনলেন না বিক্ষোভকারীরা। নমস্কার, আমি দেখতে পাচ্ছি কবি জয় গোস্বামী এখানে আছেন। আপনি যদি একটু মঞ্চে আসুন, কিছু বলুন। আরে আমরা তো জারের শাসনে নেই, এই যে বললাম ভরসাহীন হয়েছে, আমরা তো জারের শাসনে নেই। বিরুদ্ধ মত আমাদের শুনতে হবে। আর দিদি যেখানে বলেছেন, দাঁড়ান, দিদি যেখানে বলেছেন সেখানে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। বসুন আপনারা, দিদি যখন বলেছেন কোনো কথা হবে না, প্লিজ। দিদি রেখেছেন, আপনারা এইটুকু দেখে এইটুকু সম্মান করুন। আমরা সেই মুহূর্তের ভিডিও আপনাদেরকে দেখালাম যে কবি জয় গোস্বামী কিভাবে উঠতে গিয়েও মঞ্চে দর্শক আসন থেকে যখন বিক্ষোভ বা স্লোগান আসে তখন তিনি নেমে পড়লেন। আর স্বাভাবিকভাবেই আমরা TV9 বাংলা পৌঁছে গিয়েছিলাম কবি জয় গোস্বামীর কাছে। তিনি প্রতিক্রিয়া দিয়ে বলছেন আসলে গতকালের মঞ্চে থাকার কোনো অধিকারই তার ছিল না, কারণ গত 15 বছরে তসলিমাকে ফেরাতে তিনি একটাও কথা বলেননি। কি মন্তব্য করেছেন কবি জয় গোস্বামী, শুনুন। একজন কবি হিসেবে আপনার সেই সময় মনের অবস্থা কেমন ছিল? তসলিমার সঙ্গে আমার 1986 সাল থেকে আজ 40 বছর যোগাযোগ আছে। তসলিমাও দিল্লি থেকে একটা ফোন করেন এবং আমাকে বলেন সে অনুষ্ঠানে যেতে। তসলিমা কোথাও ডাকলে আমি যাব না, তা হতে পারে না। তখন বললাম আমি সেখানে কী করতে পারি, আমি তো ভাষণ দিতে পারবো না, তবে আমার একটা কবিতা আছে তসলিমাকে নিয়ে লিখেছি, সেটা পড়তে পারি। তখন তারাও বললেন, তসলিমাও বললেন আতিক পড়বেন, কবিতাটা পড়বেন। অর্থাৎ আমি ওই অনুষ্ঠানে তসলিমা আসছেন সেই জন্যই সেখানে গিয়ে আমার কবিতাটি পড়ব, এইটা নয় যেটা আপনি ভেবেছেন, এইটা নয়। তসলিমা যখন বলতে উঠলেন তখন বলতে উঠে প্রথমে উনি আমার নাম করে আমাকে আহ্বান করলেন। আমি যখন উঠলাম তখন আমি প্রথমটা বুঝতে পারিনি যে এটা ধিক্কার ধ্বনি। তারপরে যখন বুঝতে পারলাম সেটা তসলিমার মুখটা দেখলাম পাংশু হয়ে গেছে। উনি একজন সেন্সিটিভ লেখক, কবি, ওর এক্সপ্রেশন
ওই রকমই হবে। আমি তসলিমাকে আর একেবারেই বিব্রত করতে চাইলাম না। ওইখান থেকে নেমে এসে আমার একটু নার্ভাস লাগছিল না, তা নয়, মানে অতখানি একটা বড় ধরনের অপমান তো, কিন্তু আমি বসে তসলিমার পুরো বক্তব্যটা শুনলাম এবং আমি অভিভূত হয়ে গেলাম। এবং আমি আপনাকে বলছি, কালকে ওই স্থান থেকে আমি পালিয়ে আসি। আমি স্টেজে উঠে যে দুটো কথা বলতাম তার মধ্যে একটা হচ্ছে কবিতাটা পড়তাম, 2 নম্বর কথা যেটা বলতাম যে আজকে স্বাগত জানানোর অনুষ্ঠানে আমার থাকার কোনো অধিকার নেই, কারণ আমি গত 15 বছর ধরে তসলিমা নাসরিনকে ফেরত আনার পক্ষে একটি গদ্য রচনা, একটি কবিতা রচনা করিনি। আনার চেষ্টা করেননি, কারা করেননি, কেন করেননি, এই বিষয়ে আমার কোনো কিছু বলার নেই, কারণ প্রথম দোষী হচ্ছি আমি এটা করিনি, সেটা আমি স্টেজে দাঁড়িয়ে বলতাম। ফলে আমাকে যারা ধিক্কার দিয়েছেন তারা একদিক দিয়ে ঠিকই করেছেন। আমি ধিক্কারের যোগ্য তারা মনে করেছেন, তাদের আমি কাউকে চিনি না। তসলিমা নাসরিন যদি আবার করেন, আমায় না ডাকলেও আমি সেখানে যাব। তিনি যদি বলেন জয় স্টেজে আসুন, আমি আবার যাব। আবার যদি অপমানিত হয়, মানে কেউ ধিক্কার দেন, সে ধিক্কার আমি মাথা পেতে নেব, কারণ আমি তসলিমাকে আমার অভিবাদন, সম্মান, শ্রদ্ধা জানাতে গিয়েছি যে আমি বাকি জীবন যতদিন বাঁচব জানিয়ে যাব। যত দিন যাবে তত বোঝা যাবে যে আমি কেন নিজেকে সরিয়ে নিয়েছিলাম শুধু নিজেকে দোষ দিয়ে, যে আমার কবিতা লেখা হয়নি, আমি কবিতা লিখতে পারিনি, তাই আমি কবিতা লেখা শেখার চেষ্টা করব বলে আমি মুদ্রণ জগৎ থেকে সরে যাচ্ছি। এখনও আমি সেই চেষ্টা করি, শেখার চেষ্টা করি, এটা ভুল নয়। আমার 2500 কবিতা আছে, আমি আরও লিখেছি, যে তাতে আমার একজন খুব রবীন্দ্রসঙ্গীতজ্ঞ বন্ধু তিনি বলেছিলেন, আপনি কি সংখ্যা দিয়ে কবিতা বিচার করেন? আমার মতো তিনি 59 বছর ধরে কবিতা লেখার চেষ্টা করছেন না এবং তিনি কবিতাও লেখেন না, তিনি এ কথা আমায় বলেছিলেন, কারণ আমি তাকে কাছে আসতে দিয়েছিলাম। তা আরও যত দিন যাবে তত বোঝা যাবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে হুমকি প্রথা, হুমকি সংস্কৃতির প্রমাণ পাওয়া গিয়েছিল। একদিন এটাও প্রমাণ পাওয়া যাবে যে সাহিত্যক্ষেত্রেও হুমকি প্রথার প্রচলন ছিল। এটা একদিন খুব বড় একটা কথা বললেন, নতুন দিক। হুমকি প্রথার প্রচলন ছিল, আমি তা আটকাতে, তার প্রতিবাদ করতে আমার আয়ুক্ষয় করতে পারবো না এবং অল্প বয়সীদের বাঁচাতে পারবো না। এটা ঠিক যে যারা এর বিরোধিতা, মানে ওনাকে তাড়ানোর পক্ষে ছিল বা তাড়ানোর বিরোধিতা করেনি, এরকম সাহিত্যিকদেরকে কেন সম্মান দেওয়া হবে? তার মঞ্চে তো সম্মান দেওয়ার উচিত নয়। তাই জনতার থেকে স্বাভাবিকভাবে প্রতিবাদ এসেছে। কারণ এই যে সেকুলারিজমের নামে যারা বড় কথা বলতো বাঙালির নামে, তারা এই বাঙালি, তসলিমা কি বাঙালি নন? তার পক্ষে কেন দাঁড়ায়নি? আর এই কবি সাহিত্যিকরা তখনও মনও ছিল। স্বাভাবিক আছে, মানুষের রোষ তো আছে, মানুষ সব দেখছে, তার প্রতিবাদ হয়েছে। সেটা খুব খারাপ, যারা চেঁচিয়েছে জয়ের বিরুদ্ধে এরা খারাপ লোক। তসলিমা নাসরিন এসছেন কলকাতায়, ভালো, স্বাগত, উনি থাকুন কলকাতায়। 19 বছর আগে বাম আমলে মৌলবাদীদের রক্তচক্ষুর সামনে তাকে কলকাতা ছাড়তে হয়েছিল। কলকাতায় ফিরে এসে বামপন্থীদের কটাক্ষও করলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। তৃণমূল জমানায় থ্রেড কালচারের শিকার এবার বিস্ফোরক জয় গোস্বামী। কিছুক্ষণ আগেও আপনাদের শোনালাম, তিনি এক প্রকার ইঙ্গিত দিলেন শুধু স্বাস্থ্য চলচ্চিত্র নয়, তিনি স্পষ্টত বললেন যে সাহিত্যেও থ্রেড কালচার চলতো। হুমকির জেরেই কলম থেমে গিয়েছিল। ক্ষমতা বদলের পরে দাবি করেছেন মমতা ঘনিষ্ঠ জয় গোস্বামী। গতকালই তসলিমার প্রত্যাবর্তন যে অনুষ্ঠান আপনারা শুনেছেন, দেখেছেন, তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়। সেই জয় গোস্বামী বলছেন শুধুমাত্র স্বাস্থ্যক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে নয়, সাহিত্য ক্ষেত্রেও যে থ্রেড কালচার ছিল সেটা সময়ের সঙ্গে সঙ্গে জানতে পারা যাবে কেন তার কলম থেমেছিল। একবার শোনাবো কি বলেছেন জয়। যত দিন যাবে তত বোঝা যাবে যে আমি কেন নিজেকে সরিয়ে নিয়েছিলাম শুধু নিজেকে দোষ দিয়ে, যে আমার কবিতা লেখা হয়নি, আমি কবিতা লিখতে পারিনি, তাই আমি কবিতা লেখা শেখার চেষ্টা করব বলে আমি মুদ্রণ জগৎ থেকে সরে যাচ্ছি। এখনও আমি সেই চেষ্টা করি, শেখার চেষ্টা করি, এটা ভুল নয়। আরও যত দিন যাবে তত বোঝা যাবে।
এবং স্বাস্থ্যক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে হুমকি প্রথা, হুমকি সংস্কৃতির প্রমাণ পাওয়া গিয়েছিল। একদিন এটাও প্রমাণ পাওয়া যাবে যে সাহিত্যক্ষেত্রেও হুমকি প্রথার প্রচলন ছিল। এটা একদিন খুব বড় একটা কথা বললেন, নতুন দিক। হুমকি প্রথার প্রচলন ছিল, আমি তা আটকাতে, তার প্রতিবাদ করতে আমার আয়ুক্ষয় করতে পারবো না এবং অল্প বয়সীদের বাঁচাতে পারবো না। আপনারা শুনলেন জয় গোস্বামী, তিনি কিন্তু এক প্রকার ইঙ্গিত শুধু নয়, তিনি একেবারে সরাসরি ইঙ্গিতই দিলেন যে তৃণমূল জমানায় থ্রেড কালচারের শিকার তিনিও বোধহয় হয়েছিলেন। বিস্ফোরক তিনি বলছেন যে শুধুমাত্র স্বাস্থ্য চলচ্চিত্র নয়, সাহিত্যেও থ্রেড কালচার চলতো। হুমকির জেরেই কলম থেমে গিয়েছিল, তার কিছু করার ছিল না। ক্ষমতা বদলের পর এই দাবি করছেন জয় গোস্বামী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। বারবার তিনি প্রকাশ্যে সে কথা জানিয়েছেন। গতকাল আপনারা জানেন তসলিমা নাসরিনের প্রত্যাবর্তন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি তাকে মঞ্চ থেকে, জয় গোস্বামীকে মঞ্চ থেকে তসলিমা নাসরিন ডেকে নেন। কিন্তু তিনি যখন মঞ্চে উঠতে যাচ্ছিলেন সেই সময় কেউ বা কারা তাকে গো ব্যাক স্লোগান দেন। তারপর জয় গোস্বামী সেখান থেকে বেরিয়ে যান। পরবর্তীকালে আমার সহকর্মী তার কাছে যখন যান, তার প্রতিক্রিয়া জানতে তিনি কিন্তু স্পষ্টতই বলেছেন তিনি মমতার জমানায়, অর্থাৎ তৃণমূলের জমানায় থ্রেড কালচারের শিকার। আরও একবার শোনাবো এক্স্যাক্টলি কি বলেছেন জয় গোস্বামী। যত দিন যাবে তত বোঝা যাবে যে আমি কেন আজ নিজেকে সরিয়ে নিয়েছিলাম শুধু নিজেকে দোষ দিয়ে, যে আমার কবিতা লেখা হয়নি, আমি কবিতা লিখতে পারিনি, তাই আমি কবিতা লেখা শেখার চেষ্টা করব বলে আমি মুদ্রণ জগৎ থেকে সরে যাচ্ছি। এখনও আমি সেই চেষ্টা করি, শেখার চেষ্টা করি, এটা ভুল নয়। আরও যত দিন যাবে তত বোঝা যাবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে হুমকি প্রথা, হুমকি সংস্কৃতির প্রমাণ পাওয়া গিয়েছিল। একদিন এটাও প্রমাণ পাওয়া যাবে যে সাহিত্যক্ষেত্রেও হুমকি প্রথার প্রচলন ছিল। এটা একদিন খুব বড় একটা কথা বললেন, নতুন দিক। হুমকি প্রথার প্রচলন ছিল, আমি তা আটকাতে, তার প্রতিবাদ করতে আমার আয়ুক্ষয় করতে পারবো না এবং অল্প বয়সীদের বাঁচাতে পারবো না। আপনারা শুনলেন জয় গোস্বামী, তিনি কিন্তু স্পষ্টতই বলছেন যে তিনি এর আগেও শুনেছি, আপনারা জানেন অনেকেই যে তিনি কবিতা লিখছেন। তিনি বারবার জানিয়েছেন তিনি কবিতা লিখছেন, কিন্তু তিনি সেই কবিতা কোথাও ছাপাচ্ছেন না। ইতিমধ্যেই 2500 কবিতা এই মধ্যবর্তী সময় তিনি লিখে ফেলেছেন। এবং তিনি তখন বলেছিলেন যে কবিতা লেখার নতুন ধারা, নতুন ধরন, নতুনভাবে তিনি শিখতে চান, যে কারণে তিনি মনে করছেন যে কবিতা লেখাটা নতুন করে আর কতগুলো দিক দেখা যায়, সে কারণে তিনি নতুন করে কবিতা লিখেছেন অনেক। তিনি নিজেই জানালেন প্রায় 2500 কবিতা এই মধ্যবর্তী সময়ে লিখেছেন, কিন্তু তিনি কোনো লেখা ছাপাননি, অর্থাৎ তিনি কোনো লেখা প্রকাশ করেননি। এতদিন ধরে এটাই জানা যেত, কিন্তু গতকালের ঘটনার পর প্রশ্ন নতুনভাবে আসে। সেই প্রশ্নের উত্তরে জয় গোস্বামী তিনি কিন্তু বলছেন তিনি থ্রেড কালচারের শিকার। একটু ইনডাইরেক্টলি বললেন, তিনি ডাইরেক্টলি না বললেও কিন্তু তার ইঙ্গিতটা একেবারেই স্পষ্ট যে কেন তিনি এতদিন ধরে তার কবিতা ছাপাননি। তিনি স্পষ্টতই বললেন যে শিক্ষা, স্বাস্থ্য বা চলচ্চিত্রেই যে থ্রেড কালচার চলতো তা নয়, সাহিত্যেও থ্রেড কালচার ছিল। এবং তিনি ইঙ্গিতপূর্ণভাবেই বললেন যে থ্রেড কালচারের শিকার হয়েই তিনি কবিতা লিখেছেন, কিন্তু সেই কবিতা পাঠকের কাছে আনতে পারেননি। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক আন্দোলনের অন্যতম মুখ ছিলেন অনিকেত মাহাতো। অনিকেত, আপনারা যখন সরব হয়েছিলেন বারবার থ্রেড কালচার, তৃণমূল জমানায় থ্রেড কালচার স্বাস্থ্যক্ষেত্রে কত রকমভাবে এসেছেন, বারবার আপনারা সরব হয়েছিলেন। আজকে জয় গোস্বামী বলছেন যে শুধু স্বাস্থ্য শিক্ষা নয়, সাহিত্যেও থ্রেড কালচার। আজ তিনি মুখ খুলছেন সরকার বদলের পর। হয়তো তিনি এতদিন ধরে ভয়ে ছিলেন, ভরসা পেয়েছেন। আমি আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। না, মুখ খুললে সময়ের সাথে সাথে যখনই মনে হচ্ছে আমাদের স্বাধীনতা আন্দোলনের শিক্ষা যে কথা আমাকে বলতে শিখিয়েছিল, এটা হচ্ছে অন্যায় যেখানে দেখবে তার প্রতিবাদ করা উচিত। তাহলে অন্যায় যখনই আসছে তার প্রতিবাদ হওয়া উচিত, নাহলে এই অন্যায় পুঞ্জীভূত হতে 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 একটা পাহাড়ের সমান দেখা দেয়। তাহলে আমার স্বাধীনতা আন্দোলনের শিক্ষা, নেতাজি যদি শিক্ষাকে দেখেন তাহলে এ কথা বলেন। দ্বিতীয়ত যেটা বলার সেটা হচ্ছে যে এটা গেল এক। দুই হচ্ছে যে পাশাপাশি কালকে যেটা দেখলাম যে ভিন্ন মত, নানান মতের প্রকাশকে আমাদেরকে গ্রহণ করা উচিত। যদি আপনারা দেখেন স্বাধীনতা আন্দোলনে সেখানে গান্ধীজির মত ছিল, নেতাজির বিরোধ ছিল, ঋষি অরবিন্দের বিরোধ ছিল, বাংলার বহু বিপ্লবীদের বিরোধ ছিল।
স্বাধীনতা আন্দোলনকে ভারতকে গড়ে তোলার ক্ষেত্রে, তাহলে বিরুদ্ধ মতেরও স্থান হওয়া উচিত। সে যে যাই বলুক না কেন, সেটাকে হৃদয়ে গ্রহণ করার ক্ষমতা, বিচার বিশ্লেষণ করাই বাংলার পথের, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ। তাহলে এইটাকেও প্যারালালি গ্রহণ করা উচিত বলে আমার মনে হয়। ধন্যবাদ অনিকেত আপনার প্রতিক্রিয়ার জন্য। অনিকেত মাহাতো, চিকিৎসক অনিকেত মাহাতো, তার প্রতিক্রিয়া নিচ্ছিলাম তার কারণ স্বাস্থ্যক্ষেত্রে থ্রেট কালচারের বারবার থ্রেট কালচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তারা, বিশেষ করে আরজি করের সময় যেগুলো সামনে আসে নতুন করে বড়ার অপেক্ষা রাখে না। কিন্তু জয় গোস্বামী, কবি জয় গোস্বামী, সাহিত্যিক জয় গোস্বামী, তিনি গতকাল যে অভিজ্ঞতার পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে, তিনি আজ বলছেন, তিনি আমার সহকর্মীকে জানিয়েছেন যে তিনি তা এতদিন ধরে তিনি বলছিলেন যে তিনি তার কবিতা লেখা বন্ধ করেছেন, তার কবিতা লেখা বন্ধ করেননি, তিনি কবিতা লিখেছেন, কিন্তু সেই কবিতা তিনি ছাপাতেন না। পক্ষান্তরে তিনি আমার সহকর্মীকে জানিয়েছেন যে তিনিও থ্রেট কালচারের শিকার হয়েছেন এবং তিনি এটাও বলছেন যে সময়ের সঙ্গে সঙ্গে তা প্রকাশ্যে আসবে। একবার শোনাই, আরও একবার শোনাই বরং যে কি বলেছেন তিনি আমার সহকর্মী সুচরিতাকে। যত দিন যাবে তত বোঝা যাবে যে আমি কেন আজ নিজেকে সরিয়ে নিয়েছিলাম শুধু নিজেকে দোষ দিয়ে, যে আমার কবিতা লেখা হয়নি, আমি কবিতা লিখতে পারিনি, তাই আমি কবিতা লেখা শেখার চেষ্টা করব বলে আমি মুদ্রণ জগৎ থেকে সরে যাচ্ছি। এখনও আমি সেই চেষ্টা করি, শেখার চেষ্টা করি, এটা ভুল নয়। আরও যত দিন যাবে তত বোঝা যাবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে হুমকি প্রথা, হুমকি সংস্কৃতির প্রমাণ পাওয়া গিয়েছিল। একদিন এটাও প্রমাণ পাওয়া যাবে যে সাহিত্যক্ষেত্রেও হুমকি প্রথার প্রচলন ছিল। এটা একদিন খুব বড় একটা কথা বললেন, নতুন দিক। হুমকি প্রথার প্রচলন ছিল, আমি তা আটকাতে, তার প্রতিবাদ করতে আমার আয়ুক্ষয় করতে পারবো না এবং অল্প বয়সীদের বাঁচাতে পারবো না। আচ্ছা, এই মুহূর্তে কবি অংশুমান কর আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অংশুমান দা, শুভজিৎ বলছি স্টুডিও থেকে। গতকাল যে ঘটনাটা ঘটলো, জয় গোস্বামীকে গো ব্যাক স্লোগানের শিকার, সেক্ষেত্রে আমি আপনার প্রতিক্রিয়া চাইবো। তার কারণ জয় গোস্বামী তিনি বলছেন যে তিনি এতদিন ধরে বলছিলেন যে তিনি কবিতা লিখছেন, প্রায় 2500 কবিতা তিনি লিখে ফেলেছেন, কিন্তু তিনি ছাপাচ্ছিলেন না, কারণ কবিতা লেখার অন্য দিকগুলো তিনি শিখছেন, তিনি এক প্রকার শিক্ষার্থী হয়েছেন এই বয়সে এসে। কিন্তু স্পেসিফিক্যালি আমার সহকর্মী সুচরিতাকে তিনি বলছেন যে এক প্রকার থ্রেট কালচারের কথা, সাহিত্যেও থ্রেট কালচার ছিল, সময়ের সঙ্গে সঙ্গে তা প্রমাণ হবে। তিনি এটা যদিও বলছেন না যে তিনি তার শিকার হয়েছেন কিনা। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি? আপনি তো দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন, এই সাহিত্যের সঙ্গে যুক্ত রয়েছেন। অবশ্যই প্রথম কথা যে জয় গোস্বামীকে কালকে যেভাবে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, চোর চটি চাটা এইসব বলা হয়েছে শুনলাম, আমি তার তীব্র নিন্দে করছি, কেননা তিনি আমন্ত্রিত ছিলেন। আমন্ত্রিত অতিথিকে এটা বলা যায় না। তাসলিমা বলছিলেন বিরুদ্ধ মতকে জায়গা দেওয়ার কথা, তো কোথায় জায়গা দেওয়া হলো? এটা প্রথম প্রতিক্রিয়া। দ্বিতীয় হচ্ছে জয়দা যেটা বললেন সেজন্য আমি জয়দার কাছে কৃতজ্ঞ। তার কারণ আমি গত 1 বছর আগে ধারাবাহিকভাবে পোস্ট করছিলাম এবং আমরা অনেকজন মিলে তখন মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রীকে একটা চিঠিও দিয়েছিলাম যে অর্থের বিনিময়ে সুযোগ দেওয়া হচ্ছে এবং ভয় দেখানো হচ্ছে। একদম থ্রেট কালচার ছিল। আমি বলছি, আমি গদ্য পদ্য প্রবন্ধ বলে একটি পত্রিকা সম্পাদনা করি, সেই পত্রিকার থেকে যেখানে যেখানে আমরা অনুষ্ঠান করেছি সেখানে অনেক সময় স্থানীয় যারা আয়োজক তাদের ভয় দেখানো হয়েছে, পিছিয়ে গেছেন কেউ কেউ আয়োজন করতে, কবিরা সেই অনুষ্ঠানে যাতে না যান সেজন্য ভয় দেখানো হয়েছে। তৃণমূলের জমানায় কোথায় থ্রেট কালচার ছিল না? এর আগে পর্যন্ত সাহিত্য সংস্কৃতির জগতে আমরা দীর্ঘদিন ধরে 1990 সাল থেকে আমি লেখালেখির জগতের সঙ্গে যুক্ত আছি, এটা কখনো দেখিনি। একটা মাফিয়া রাজ, একটা গুন্ডা রাজ এবং তাদের প্রতি মুহূর্তে ভয় দেখানো, এই ভয় দেখানোর ওপরেই আসলে তৃণমূলের যে সাহিত্য সংস্কৃতি, সেই সাহিত্য সংস্কৃতিটা দাঁড়িয়েছিল। আমার খুব ভালো লাগলো যে জয়দা আজকে এই কথাটা প্রকাশ্যে বলেছেন এবং স্বীকার করেছেন। আমরা যারা ভেতরের লোক, এই জগতের ভেতরের লোক, আমরা প্রত্যেকে এটা জানি। আমি হয়তো দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে খুব ভোকাল ছিলাম, আর অনেকে ভয়ে যে তারপরে কি হবে। মাঝে মাঝে এমন বলা হতো ভয় দেখালে পুলিশের কাছে যাও না। পুলিশের কাছে কি যাবে? একজন কবি পুলিশের কাছে গেলে পুলিশ তার বয়ান নেবে এবং তারপরে পাড়াতে। ছোট্ট কথা জিজ্ঞেস করি যে আজকে আপনি সাধুবাদ জানাচ্ছেন, ঠিকই, আপনিও দীর্ঘদিন ধরে পোস্ট করে আসছেন, বিষয়টা জানিয়ে এসেছেন।
আজকে জয় গোস্বামী যে সময় হোক, এখন নতুন সরকার, ভরসা ইন ভয় আউট আমরা বলছি, সেদিন জয় গোস্বামী বলতে পারেননি বলছেন, আজ তিনি বিভিন্ন ফরম্যাটে জানিয়েছেন। তিনি একটা কথা খুব স্পেসিফিক্যালি বলছেন যে সময়ের সঙ্গে সঙ্গে জানা যাবেন। এখন তো বিজেপি সরকারের সময়, তো এ সরকারে সময়ের সঙ্গে সঙ্গে থ্রেট কালচার নির্মূল হবে, হ্যাঁ, এই ধরনের উবাচগুলো থেকে কি আমরা সেই আশ্বাস পেতে পারি? সেটার জন্য মুখ খুলবেন? দেখো, আমার মানে সেটা মনে হচ্ছে না জয়দা কেন বলেছেন। হতে পারে উনি সেই সময় চটি কিছু পুস্তিকা লিখেছিলেন যাতে বকটুই নিয়ে ওর প্রকাশ্য মতামত ছিল, এবং সেগুলো হয়তো যে দলকে তখন উনি সমর্থন করছেন সেই দল ভালোভাবে নেয়নি। কিন্তু কালকের ঘটনাটা, জয়দা যদি এই আশা করেন যে আগামী দিনে এই থ্রেট কালচার থাকবে না, কালকের ঘটনাটা যা ঘটেছে সেটাই তো একটা থ্রেট। ওকে তো ভয় দেখিয়ে বের করে দেওয়া হয়েছে হল থেকে, যেখানে আয়োজকরা ওকে আমন্ত্রণ করেছেন, যেখানে তাসলিমা নাসরিন নিজে বলছেন আপনি আসুন মঞ্চে উঠতে। তো এ তো আরেক থ্রেট কালচারের জন্ম হলো গতকাল। বিরুদ্ধ মতকে চেপে দেওয়ার যে প্রসেস চলছিল সেটাই তো কন্টিনিউড হয়ে গেল গতকালের ঘটনায়। কাজেই আমি এখনই আশাবাদী নই যে সমস্ত কিছু পাল্টে যাবে। ধন্যবাদ অংশুমান দা আপনার প্রতিক্রিয়ার জন্য। আচ্ছা, এই মুহূর্তে তিলোত্তমা মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন, সাহিত্যিক তিলোত্তমা মজুমদার। তিলোত্তমাদি, জয় গোস্বামী তিনি এক প্রকার থ্রেট কালচারের কথা উল্লেখ করেছেন। দীর্ঘদিন ধরে তৃণমূল জমানায় থ্রেট কালচার চলতো এবং সময়ের সঙ্গে সঙ্গে জানতে পারা যাবে। তিনি সরাসরিভাবে বলেননি যে তিনি কোন থ্রেট কালচারের শিকার হয়ে তিনি কবিতা লেখা ছাপাতে তিনি নিজেকে আটকেছিলেন কিনা, বা গতকাল যে ঘটনা ঘটলো সেই ঘটনা থ্রেট কালচার কিনা সেটা তিনি উল্লেখ করেননি। আমি আপনার একটু প্রাথমিক প্রতিক্রিয়া চাইব যে থ্রেট কালচার নিয়ে সাহিত্য জগতে আপনি কি কখনো কোনোভাবে সম্মুখীন হয়েছেন বা কিছু বলবেন? মানে এখানে থ্রেট কালচার বলতে স্পেসিফিক্যালি কি কোনো বিষয়টাকে বোঝানো হচ্ছে? যেমন থ্রেট অনেক রকম হয়। প্রাথমিকভাবে হচ্ছে অর্থনৈতিক থ্রেট থাকে, যে যারা সৃজনশীল তারা যাদের উপর বাণিজ্যিকভাবে নির্ভরশীল তাদের পছন্দ অপছন্দ অনেক সময় সৃজনশীলতাকে খর্ব করে, সেটা একরকম থ্রেট। আবার রাজনৈতিক যে সমস্ত যার যা নীতি সেই অনুযায়ী কথা বলা বা না বলা, সেই প্রকাশ অপ্রকাশও থ্রেটের আন্ডারে থাকতে পারে, এরকম থাকে। অথবা আমি যদি বলি যে সাধারণ মানুষের মানসিকতা, সেখানে হয়তো রাজনীতি নেই, সেখানে হয়তো কোনো বাণিজ্যিক সম্বন্ধ নেই, কিন্তু সাধারণ মানুষের যে একেবারে শিকড়ে চালিয়ে যাওয়া সংস্কার, সেই সংস্কারও কিন্তু সৃজনশীলতার থ্রেট হয়ে দাঁড়ায়। তো এখন কথা হচ্ছে যে এই মুহূর্তে আমরা এরকম কোনো থ্রেট অনুভব করছি কি না। যদি গতকাল জয় গোস্বামীর সঙ্গে যেটা করা হয়েছে ওই অনুষ্ঠানে, সেটা একেবারে সমর্থনযোগ্য নয়, খুবই নিন্দনীয় ঘটনা। কিন্তু একটু বোধহয় আমার মনে হয় যে জয়দার যারা প্রিয় পাঠক তাদের অভিমানের জায়গাটাকেও বোঝা দরকার। কেউ যদি ক্ষোভ প্রকাশ করেও শুনতে পারা যাচ্ছেন, আর আপনি আরো একবার বলবেন একটু, আপনার কথা একটু কল ড্রপ হলো, আরো একবার যদি বলেন যেটা বলছিলেন। আমি বলছি যে যারা সেদিন কালকে ওরকম মানে জয়দার সেটা আপনি সমর্থন করেন না বলেন, এবং আপনি বলেন যে পাঠকদের প্রতি জয় গোস্বামীর এক প্রকার দায়িত্ব পালন করা উচিত, সেটা যদি একটু ক্লিয়ার করে বলেন। দায়িত্ব পালনের কথা বলছি না আমি, জয়দার দায়িত্ববোধ নিয়ে কোনো কথাই বলছি না। আমি বলছি যে পাঠকের একটা অভিমানের জায়গা থাকে যেটা উড়িয়ে দেওয়া যায় না। বুঝতে পেরেছি। সেটা ভালোবাসা থেকে, সেটা ভক্তি থেকে আসে, বা সেটার প্রকাশ যদি কখনো এই ধরনের বিরূপ প্রকাশ হয়ে গিয়ে থাকে তাহলে কিছু বলবার নেই, কারণ ওই যে বললাম সেটা ভালোবাসা থেকে আসে, এবং জয়দা তো সেই ভালোবাসা পাবার যোগ্য ব্যক্তি। ধন্যবাদ আপনাকে তিলোত্তমাদি।